বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সবাইকে। অন্য দিনের চেয়ে আজকের যাত্রা কিছুটা ভিন্ন। সেই আপনাদের পুরনো চেনা জানা পথ, কিন্তু গন্তব্য আলাদা। একটু ভয় ছিলাম যে সকালবেলা আবার বৃষ্টি টিষ্টি হয় কিনা। গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, বাট আজকে ওয়েদারটা ভালো লাগতেছে, কারণ পূব আকাশে সূর্যের আলো দেখা যাচ্ছে, একই সাথে ওয়েদার কিছুটা ঠান্ডা, গায়ের মধ্যে হিমশীতল একটা বাতাস লাগতেছে। সময় হচ্ছে সকাল 7:40। ঢাকা এক সপ্তাহ থেকে আবার রওনা হলাম আমার নতুন গন্তব্যে। আমার বাইকের টাইমটা ঠিক নেই। বাইক যখন গতকালকে সার্ভিস করালাম তখন এটা টাইম ঠিক ছিল না। 7:45 ডান। সময়টা একটু ঠিক করে নিলাম। এত দূরের জার্নি, অলমোস্ট 250 কিলোমিটার প্লাস। যাই না যেতে যেতে রাস্তা ওয়েদার কেমন থাকবে, কোথায় বৃষ্টি আসে। যেহেতু দীর্ঘ একটা পথ, প্রায় 3-3.5 ঘন্টার উপরে সময় লেগে যেতে পারে। রেনকোটের অর্ধেকটা পরে আছে আর অর্ধেকটা আবার গায়ে জড়ায় নিতে হবে। এনিওয়েজ, রাস্তায় উঠে গেলাম। ব্যস্ত রাস্তা, আল্লাহর নাম নিয়ে চলতে হবে। যদিও বিসমিল্লাহ বলেই দিনটা শুরু করলাম। আমার বাইকের স্পিড অন্য সময়ের তুলনায় কিছুটা বেশি থাকবে। আশা করি বিষয়টাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি সচরাচর কখনো জোরে রাইড করি না, বাট আজকে একটা টাইম কোড মেনে তারপর রাইড করতে হবে। বুড়িগঙ্গা সেতুর উপর সেই পুরনো সেতু পোস্তখলা ব্রিজ। পোস্তখলা ব্রিজ পার হওয়া মানেই বলতে হয় গুড বাই ঢাকা। ঢাকাকে গুড বাই জানাতে হলো আরো একটা মাসের জন্য। খুব মিস করব, যতই জ্যাম থাকুক, যন্ত্রণা লাগুক। এই শহরের প্রতি একটা অন্যরকম কমিটমেন্ট, অন্যরকম একটা টান, একটা মায়া, একটা ভালোবাসা। যাই না কেন, ঢাকা ছাড়তে আসলে কষ্টই হয়, খারাপ লাগে। তারপরে কিছু করার নাই, জীবিকার তাগিদে হোক কিংবা প্রকৃতির নিয়মে স্থানান্তরিত আমাদের হতেই হয়। তাও আমি নিজ দেশে আছি, বাট কিছু মানুষ যারা দেশের বাইরে যান, নিজের দেশটা ছাড়তে তাদের অনেক কষ্ট হয়, তাদের অনেক খারাপ লাগে। হাজার হাজার মাইল দূরে গিয়ে থাকেন। টোলের টাকাটা একটু বের করে রাখলাম, যাতে টোলে গিয়ে আবার ব্রেক না দিতে হয়, যেহেতু হ্যান্ড গ্লাভস পরা থাকে, এবং মানিব্যাগ থেকে টাকা বের করে একটু ঝামেলা। পদ্মা সেতু কেপিআই ভুক্ত এলাকা, হেলমেট ব্যবহার করুন এবং টোলের সমপরিমাণ টাকা হাতে রাখুন। অ্যান্ড ভালো লাগতেছে নিঃসন্দেহে যে অনেকদিন পরে আবার রাইড করতেছি। এখান থেকে বরিশাল 137 কিলোমিটার, খুবই কাছে বলা যায়। আমি যদি ভাঙ্গা পর্যন্ত যাই, আই থিঙ্ক আমার ডেস্টিনেশনের অর্ধেকটা চলে আসছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। দোয়া রাখবেন, আপনিও দোয়া রাখবেন। মন খারাপ? গুড। বাইকারদের এই দুর্দশা সেই বিগত সরকারের আমল থেকে শুরু হয়েছিল। আপনাকে আলাদা করে একটা জায়গা দিছে, যে জায়গা দিয়ে আপনার যেতে হবে, অর্থাৎ সেই পুরনো রেওয়াজ। বাট এক হিসেবে আপনি এটাকে একটা ক্রেডিট হিসেবেই দেখেন, কারণ আপনাকে সম্পূর্ণ আলাদা একটা ল্যান্ড করে দিছে। যদিও এটা আপনাকে মেন রাস্তা থেকে বের করে দিছে, তারপর এটা ওইভাবে ভাবার দরকার নেই। আপনি ভাবেন যে আপনার জন্য আলাদা একটা স্পেশাল রোড তৈরি করছে। এটা আপনাকে সম্মান দেওয়া হয়েছে আলাদা করে, অর্থাৎ বাস, ট্রাক, গাড়ি, লরি সব যাবে এক রাস্তায় আর আপনি যাবেন আরেক রাস্তায়। এবং এটা শুধু আপনার জন্য, আপনার রাস্তা অন্য কেউ আসতে পারবে না। এটা শুধু বাইকারদের জন্য। দূরে কেমন একটা ফগি ওয়েদার, মনে হচ্ছে শীত আসন্ন। যদিও শীত আসতে এখনো অনেক দেরি, বাট ওয়েদারের ভাইব দেখে মনে হচ্ছে একটু কুয়াশাচ্ছন্ন এবং হালকা ঠান্ডাও লাগতেছে বাতাসটা। কত ভাই এই টোল প্লাজার নাম কি ভাইয়া? ভাঙ্গা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার। ভাঙ্গা টোল প্লাজা পার হলাম। টোল প্লাজার কারণ হচ্ছে সামনে আরেকটা ব্রিজ আছে। এটা কি আতাদি রেলওয়ে ওভারব্রিজ। ভাঙ্গার এই জায়গা থেকে বাইরে চলে গেছে বরিশাল এবং সোজা রাস্তা চলে গেছে খুলনা এবং ফরিদপুর এলাকায়। বাজে হচ্ছে 9:08। ভাঙ্গা পর্যন্ত আসতে আমার সময় লাগলো প্রায় 1 ঘন্টা 15 মিনিট। এনিওয়েজ, জানি না ওয়েদার কি বলে এবং রাস্তায় কোনো বৃষ্টি আসে কিনা। আমি মোটামুটি একটু গতি নিয়ে রাইড করতেছি। রাস্তার পাশে সোনালি আঁশ, পাটের একটা স্মেল এসে নাকে লাগতেছে। ভেজা পাটের একটা গন্ধ থাকে। আমি বলবো এটা একটা মিষ্টি গন্ধ। অনেকের কাছে এটা পচা গন্ধ হইতে পারে, বাজে গন্ধ হইতে পারে, বাট আমার কাছে ভালো লাগতেছে। স্বাগতম লোহাগড়া পৌরসভা। ওকে, আবার সামনে পড়লো লিটন। সব মানুষই ভ্যান গাড়িতে চলাচল করে। যশোরের অধিকাংশ এলাকার মধ্যে এই দৃশ্য। সম্ভবত রাজশাহী, নাটোর এবং আশপাশ জেলাগুলোতে ভ্যান গাড়ি হচ্ছে এখানকার লোকাল পরিবহন। আমার অবশ্য ভালোই লাগে। ঢাকায় এই সার্ভিস চালু করে দিব নাকি বুঝতেছি না। অনেক ভাঙা রাস্তা, অনেক খারাপ। চলে আসছি চৌগাছা বাজার। অবশ্য ক্ষুধা লাগছে সে অনেক আগে থেকে, কারণ সকালবেলা খাইতে ইচ্ছা করে না। বাসা থেকে কিছু খেয়েও আসি নাই, তো কোথায় বসবো কি খাবো বুঝতেছি না। ভিউটা দেখতে ভালো লাগতেছে। এই যে দূরে নারকেল গাছ, সুপারি গাছ, তার মাঝখান দিয়ে রাস্তাটা কেমন জানি একটা কেরালা ফিল। রাস্তার ভাইবটা অনেকটা এরকমই। কেরালার কোন একটা অঞ্চলে এরকম নারকেল গাছ দেখা যায়। অবশ্য আমি দেখছি এটা এমডি ফিজের ব্লগে। এলাকাটা খুব সুন্দর লাগতেছে। শুধুমাত্র
দুই পাশে এই গাছগাছালি আর এই নারকেল গাছের জন্য। যশোরকে বাইরে চলে গেছে, আই ডোন্ট নো, করে জিজ্ঞাসা করতে হবে। দুই পাশে দুইটা রাস্তা। আসসালামু আলাইকুম ভাই, এটা যশোর চলে গেছে সোজা? এই সাইডে গেলে 5 কিলো কম হইবে। ওই পাশ দিয়ে গেলে 5 কিলো কম হবে যশোর। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আশা করি ভাইয়া সঠিক গাইডলাইনই আমাকে দিচ্ছেন। এই রাস্তাটা অনেক সুন্দর এবং পাশের রাস্তাটা অনেক ভাঙাচোরা। এই ভবন দেখে মনে হচ্ছে অনেক আগের পুরনো ভবন। এদিকে রাস্তা বন্ধ করে রাখছে, পলিটিক্যাল প্রোগ্রাম। এটাই তো হয়, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম থাকলে আমরা রাস্তা বন্ধ করে দিই। সম্ভবত এটাই নড়াইল শহর, থানা মোড়, নড়াইল সদর। আমি একটা রেস্টুরেন্ট খুঁজতেছি, কিন্তু কোথায় কি আছে কিছু বুঝতেছি না। একটা রেস্টুরেন্ট পাইলাম, নিউ সোনারগাঁ হোটেল। এখানে খাই। আসসালামু আলাইকুম। এই যে স্যার, আপনি ম্যানেজার? মালিক আপনার কি হয় বাবা? রেস্টুরেন্টটা একটু বড়সড় এবং অন্যান্য রেস্টুরেন্ট থেকে একটু চাকচিক্য দেখে বসলাম, বাট এটা খিচুড়ি খাওয়ার পর আমার এক্সপিরিয়েন্স খুবই ভয়াবহ। জাস্ট অল্পের জন্য রক্ষা পেয়েছি। এনিওয়েজ, নড়াইল পার হয়ে যাচ্ছি। নড়াইল জেলার কথা আসলেই সবার আগে যে নামটা চোখের সামনে ভাসে, যে নামটা মাথায় আসে, সেটা আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন মাশরাফি। যে মানুষটা রাজনীতিতে যোগদান করার আগে আমি বলবো এই দেশের সমস্ত মানুষের খুবই জনপ্রিয় এবং নন্দিত একজন মানুষ ছিল, যিনি সবকিছুর ঊর্ধ্বে ছিলেন। অন্যান্য প্লেয়ারদের নিয়ে বিতর্ক থাকলেও মাশরাফি ছিলেন বিতর্কের বাইরে। দলমত নির্বিশেষে প্রত্যেকটা দলের মানুষ, প্রত্যেকটা বর্ণের মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ মাশরাফিকে পছন্দ করতেন। এখন কতটা কি করেন জানি না, বাট আমি পার্সোনালি অ্যাজ এ প্লেয়ার আমি মাশরাফিকে দারুণ পছন্দ করি। এবং মাশরাফির সাথে আমার প্রথম কথা বলা বলেন আর পরিচয় বলেন, সেই ছবিটাও আমি দিয়ে দিচ্ছি। সেটা 2007 সালে। এটা অনেক আগের কথা, তখন ইয়াং মাশরাফি। 2007 সালের মাশরাফি নিশ্চয়ই এখনকার মতো এত ম্যাচিওর মাশরাফি ছিলেন না। তো রাজনীতি বা মতাদর্শ থাকতেই পারে, বাট আমি কখনো মনে করি না যে ব্যক্তি মাশরাফি কখনো অন্যান্য পলিটিশিয়ানদের মতো এতটা অ্যাকিউজ ছিলেন। হ্যাঁ, এটা সত্যি, যখন দেশের এমন একটা পরিস্থিতি, ওনার মতো একজন লিজেন্ড, একজন আইকন, জাতি প্রত্যাশা করছে যে উনি কিছু বলবেন, কিন্তু উনি চুপ ছিলেন। এই জায়গাটায় মানুষ মনক্ষুণ্ণ হয়েছে। বিশেষ করে রাজনীতিতে নাম লেখানোর পর থেকে একটা শ্রেণী ভাগ হয়ে গেছে মাশরাফির কাছ থেকে। সো আমি কখনো মনে করি না যারা পাবলিক ফিগার, যারা খেলাধুলা করেন বা অভিনয় করেন, তাদের রাজনীতিতে আসা উচিত। তারপরেও রাজনীতি যেহেতু একটা স্বাধীন পেশা, সেখানে চাইলে যে কেউই আসতে পারে, যে কেউই রাজনীতি করতে পারে। নিষেধ বা বারণ করার মতো কিছু নেই। তবে এই নড়াইল এলাকা ক্রস করার সময় ক্যাপ্টেন মাশরাফিকে মিস করছি। যশোর শহর, আলহামদুলিল্লাহ এখন সময় হচ্ছে 11:22, অর্থাৎ অলমোস্ট 3.5 ঘন্টার মতো সময় লাগছে ঢাকা থেকে যশোর আসতে। আপনারা কাছে দূরে যে যেখানে আছেন, যারা কষ্ট করে এত দীর্ঘ ভিডিওটা দেখলেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।